তুলা রাশির ক্ষেত্রে কেতু অবস্থান করছে একাদশ ঘর, যেটা হচ্ছে সিংহ রাশি। তো এর আগের আলোচনাতে বলেছিলাম কেতুর অবস্থান ভালো, কিন্তু যে নক্ষত্রটা পাচ্ছে সেটা সূর্যের নক্ষত্র। তো এই নক্ষত্রও যথেষ্ট ভালো ছিল, তবে এবার ভালোর থেকে আরও ভালো রেজাল্ট দিতে যাচ্ছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে। পূর্বা ফাল্গুনী নক্ষত্র হচ্ছে তুলা রাশির অধিপতি শুক্রদেবের নক্ষত্র। এই নক্ষত্রে কেতু জুলাই মাসের 20 তারিখ 2025 থেকে একদম 2026 সালের 30শে মার্চ, প্রায় 250 দিনের মতন অবস্থান করবে। তো তুলা রাশির ক্ষেত্রে কেতুর এই নক্ষত্র পরিবর্তন কোন দিক থেকে লাভবান হতে যাচ্ছে তুলা রাশি, কোন দিক থেকে আবার বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার এই সময়কালে করবে, এই সমস্ত কিছু তুলে ধরবো আজকে আলোচনার মাধ্যমে। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদেরকে নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো, যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। আর এটা চন্দ্র রাশির উপরেই কিন্তু বলা হচ্ছে। শুক্রদেবের মূল ত্রিকোণ রাশি হচ্ছে তুলা রাশি, আর সাধারণ রাশি হচ্ছে বৃষ রাশি। এই দুটি রাশির অধিপতি হচ্ছে শুক্রদেব। বৃষ রাশিটা পড়ছে অষ্টম ঘরে। এবার কেতু অবস্থান করছে যেটা একাদশ ঘর, সেটা হচ্ছে কাম ত্রিকোণের ঘর। কাম ত্রিকোণ, কাম কথার অর্থটা কি? মনের ইচ্ছা, বাসনা। তো এবার এই কেতু যে নক্ষত্র পরিবর্তন করছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে, এটা তো শুক্রদেবের নক্ষত্র। রাশির অধিপতির নক্ষত্রে শুক্র অবস্থান করছে, কেতু অবস্থান করছে। তো অনেক দিক থেকে ভালো সংকেত উঠে আসছে এই সময়কালে। এবং বর্তমানে এই জুলাই মাসে যে পরিবর্তন হয়ে গেল তুলা রাশির ক্ষেত্রে, প্রত্যেকটা পরিবর্তনই গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং প্রত্যেকটা পরিবর্তনই পজিটিভ পরিবর্তন এই তুলা রাশির ক্ষেত্রে। কারণ শনির যে অবস্থান ষষ্ঠ ঘরে, এই অবস্থানটাও যথেষ্ট ভালো। দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে ভাগ্যের ঘরে, তার দৃষ্টি থাকছে রাশির উপরে, এই অবস্থানটাও যথেষ্ট ভালো। এবার কেতুর নক্ষত্র পরিবর্তন। কেতু যে নক্ষত্র অবস্থান করছে সেটা পূর্বা ফাল্গুনী নক্ষত্র। এই নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্রদেব এবং অধিপতি দেবতা হচ্ছে আবার ভাগ। ভাগ হচ্ছে সৌভাগ্যের দেবতা, অর্থাৎ লাভের ঘরে কেতুর অবস্থান, তাও আবার সৌভাগ্যের দেবতার নক্ষত্রে, যেটা হচ্ছে ভাগ দেবতা। তাহলে তো অনেক কিছুই সংকেত আসছে এই সময়কালে। পূর্বা ফাল্গুনী নক্ষত্রে আমাদের জ্যোতিষশাস্ত্রের যে সিম্বলটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি দোলনা, এবং তার সাথে দেওয়া হয়েছে বিছানা, যে সেই বিছানা যেটা হচ্ছে নিউ কাপল, বিবাহিত জীবনের প্রথম বিছানা, সেটাকেই কিন্তু বোঝাচ্ছে এই পূর্বা ফাল্গুনী নক্ষত্রের প্রতীক হিসাবে। এবং এই নক্ষত্রের মানে যে সূর্য উদয় হওয়ার আগে যে একটা লাল আভা থাকে আকাশে, সেটাকেও কিন্তু বোঝাচ্ছে পূর্বা ফাল্গুনী নক্ষত্র হিসাবে। এবং ফাল্গুন মাসে যে রঙের খেলা হয়, পরিবেশ যে একটা রঙে সেজে ওঠে, রং বেরঙের রঙে, তো সেটাকেও কিন্তু পূর্বা ফাল্গুনী নক্ষত্রের সাথে বোঝানো হচ্ছে। আগেকার দিনে রাজারা যখন কোনো একটা বিজয় হাসিল করলো বা নিজের লক্ষ্যে জয়ী হয়ে গেল বা নিজের লক্ষ্যে পৌঁছাতে পারলো, তার পরবর্তীতে যে একটা উল্লাস, আনন্দ, অভিব্যক্তি প্রকাশ হয়, সেটা কিন্তু রং খেলার মাধ্যমেই করা হতো। একটা আনন্দ, উল্লাস, রং খেলে করতো কিন্তু। তো সেই জিনিসটাকেও কিন্তু এই পূর্বা ফাল্গুনী নক্ষত্রের সাথে তুলনা করা হয়েছে, অর্থাৎ নিজের লক্ষ্যে পৌঁছানো বা বিজয়ী হাসিল হওয়া, এটাও কিন্তু বোঝাচ্ছে এই নক্ষত্র থেকে। এবং এই নক্ষত্র হচ্ছে খুবই আকর্ষণের পাত্র। একটা রাজার মধ্যে যে গুণ থাকে, যে বিশেষ আকর্ষণ লাভ করা, রাজার মধ্যে থাকে প্রভাবশালী আকর্ষণ, চুম্বকের মতন আকর্ষণ, ভিড়কে নিজের দিকে আকর্ষিত করা, একটা তো রাজার মধ্যেই থাকে, যে ভিড়ের মধ্যে সবাই রাজার দিকে থাকবে, এই যে একটা আকর্ষণ ক্ষমতা, এটা পূর্বা ফাল্গুনী নক্ষত্র থেকে বোঝায়। এই নক্ষত্র থেকে আবার ভোগ বিলাসিতাও জিনিসটাও উঠে আসে, এই নক্ষত্র থেকে আবার রোমান্টিক জিনিসটাও উঠে আসে। এই নক্ষত্র সৃজনশীল, সঙ্গীত প্রিয় এবং শিল্প প্রিয় হয়। সঙ্গীত, নৃত্য, চিত্র এই সমস্ত খুবই প্রিয়, খুবই ভালোবাসে। প্রচণ্ড রোমান্টিক মনোভাব হয়, সৌন্দর্য বোধ, আত্মবিশ্বাসী, বিশ্রাম প্রিয় এবং কর্মপ্রিয়, কর্মও করতে ভালোবাসে। এবং এই নক্ষত্রের যেটা মেন জিনিস সেটা হচ্ছে ভালোবাসা, দাম্পত্য সুখ এবং যৌন জীবনে আগ্রহী। এটা কিন্তু মেন জিনিসটা উঠে আসছে এই পূর্বা ফাল্গুনী নক্ষত্র থেকে। পূর্বা ফাল্গুনী নক্ষত্রে যার জন্য বিবাহ জিনিসটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং কেরিয়ারে এরা খুব তাড়াতাড়ি উপার্জন করা শিখে। এবং এই নক্ষত্রের যে পুরুষার্থ আমাদের জ্যোতিষশাস্ত্রে
যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি কাম। তো কাম কথার অর্থটা কি? মনের ইচ্ছা, মনের বাসনা, এটাই তো কাম জিনিসটাকে বোঝাচ্ছে, যে নিজের মনের ইচ্ছা বাসনাটাকে। তো গণ হচ্ছে কি মানুষ্যগণ, এবং বর্ণ দেওয়া হয়েছে ব্রাহ্মণ। আর এলিমেন্ট যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ওয়াটার, কারণ জলেই তো জীবজগৎ শুরু হয়েছে। বিশ্ব সংসারকে এগিয়ে নিয়ে যাওয়ার যে একটা শক্তি, সেটা কিন্তু জলে এসেছে। জলেই কিন্তু সব থেকে বড় জীবজগৎ বসবাস করে। এবং এর যে ত্রিমূর্তি বলা হয়েছে আমাদের জ্যোতিষশাস্ত্রে, সেটা হচ্ছে শ্রীহরি বিষ্ণু। এবং তার সাথে যে অ্যানিম্যালের কথা বলা হয়েছে, পশুর কথা, সেটা হচ্ছে ফিমেল র্যাট। ফিমেল র্যাট বলতে ইঁদুর। তো আর পাখি যেটাকে বলা হয়েছে, পাখির যে সিম্বল, সেটা কিন্তু ঈগলের সাথে তুলনা করা হয়েছে। খুবই দূরদর্শী, বহু উঁচু থেকে দেখতে পায়। এবং ঈগলের সাথে কিন্তু তুলনা করা হয়েছে, কারণ ঈগল এমন একটা বয়সে আসে যে নিজের কিন্তু ঠোঁট, নিজের চোঁচ, তারপরে নিজের নখ, এগুলো কিন্তু পাথরে ভেঙে ফেলে আছাড় মেরে মেরে। কারণ সেই সময় তাদের শিকার ধরার কিন্তু ক্ষমতাটা লোপ পেয়ে যায়, ভোঁতা হয়ে যায় এক কথায় বলতে গেলে। তো প্রকৃতি, ঈশ্বর তাকে কিন্তু সেই শক্তিটা আবার দিয়েছে, যে পুনরায় কিন্তু সে আবার সেই জিনিসগুলো ফেরত পায়। অর্থাৎ পূর্বা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে এই রকমই একটা সিচুয়েশন আসে জীবনে, যে একসময় কিন্তু ওরা খুবই একটা কষ্টের মধ্যে দিয়ে যায়, কিন্তু পরবর্তীতে আবার সেই কষ্টকে ঝেড়ে ফেলে আবার সেই নিজের রূপে, সেই আকর্ষণে, সেই জিনিসে কিন্তু ফিরে চলে আসে। এবং এই যে পূর্বা ফাল্গুনী নক্ষত্র, এই নক্ষত্রে আমাদের জ্যোতিষশাস্ত্রে যে গাছের বর্ণনা করা হয়েছে, সেটা কিন্তু হচ্ছে পলাশ গাছ। পলাশ গাছ একটা ফাল্গুন মাসে পলাশ ফুল ফোটে। প্রকৃতি কিন্তু একটা আলাদা রং বেরঙে কিন্তু সেই সময় একটা ছন্দে চলে। এই পলাশ ফুল, কত সুন্দর একটা পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ তৈরি হয়, এটা কিন্তু পূর্বা ফাল্গুনী নক্ষত্র থেকে বোঝানো হয়েছে। তো যাই হোক, এই পূর্বা ফাল্গুনী নক্ষত্র, এই নক্ষত্রেই এবার কেতু অবস্থান করছে কাম ত্রিকোণে। আর পূর্বা ফাল্গুনী নক্ষত্রের কথাই বললাম, যে যার পুরুষার্থ জিনিসটা বোঝানো হয়েছে, সেটা কিন্তু কামের সাথে তুলনা করা হয়েছে। অর্থাৎ যেটা হচ্ছে মনের ইচ্ছা বাসনা। তো লাভের ঘরে অবস্থান করছে কেতু, তাও আবার পূর্বা ফাল্গুনী নক্ষত্রে। তাহলে এই সময়কালে নিজের মনের ইচ্ছা বাসনা পূরণ করবে। কি রকম মনের ইচ্ছা বাসনা? সেটা হচ্ছে গোপন মনের ইচ্ছা বাসনা, যেটা বহুদিন ধরে আসা, যে আমার মনের মধ্যে কোনো একটা গোপন ইচ্ছা ছিল, তো এগুলো কিন্তু পূরণ করাবে এই কেতু এই সময়কালে। এবং কেতু এই সময়কালে একাধিক লাভের রাস্তা তৈরি করবে। এবং এটাই বললাম, যেটা সৌভাগ্যের দেবতার নক্ষত্র। অর্থাৎ যে কোনো ক্ষেত্রে এই সময়কালে বিজয়ী হাসিল করতে যাচ্ছে এই তুলা রাশি। তবে সবার ক্ষেত্রে যে হবে সেটাও না। যাদের কেতুর দশা, কেতুর অন্তর্দশা, শুক্রের মহাদশা, শুক্রের অন্তর্দশায় কেতুর অন্তর্দশা এগুলো চলছে, এরা কিন্তু বিশেষভাবে প্রভাবিত হবে এই সময়কালে। কর্মক্ষেত্রে একটা বিজয়ী হাসিল করবে, নিজের টার্গেটে পৌঁছাতে পারবে। কারণ আমরা প্রতিনিয়ত জীবনে কম্পিটিশন করে যাচ্ছি, একে অপরকে এগোতে না দেওয়া, যে একে কিভাবে মানে নিজের যে জীবিকা নির্বাহ করছি, প্রত্যেক দিনই কম্পিটিশন। সেই কম্পিটিশন করেই কিন্তু আমাদের চলতে হচ্ছে। সংঘর্ষ ছাড়া কিন্তু জীবন হয় না। সংঘর্ষের মধ্যে থেকেই আমাদেরকে চলতে হচ্ছে, প্রতিনিয়ত সংঘর্ষ। এবার এই সংঘর্ষ যে কেউ সাথ দিবে সেটাও না। সাথের মানে কেউ আমরা যদি চিন্তা করি যে সংঘর্ষে আমাদের কেউ সাথ দিবে, এই চিন্তাটা কিন্তু বৃথা চিন্তা। তবে এই সময় কেতু যে নক্ষত্রে স্থান করছে, ঈশ্বর অবশ্যই সাথ দিবে। একটা সৌভাগ্যের প্রতীকের নক্ষত্রে কেতু অবস্থান করছে। অতএব ভাগ্য কিন্তু সমান তালে তালে চলবে, এবং যে কোনো কম্পিটিশনে এই সময়কালে এই তুলা রাশি যথেষ্ট এগিয়ে থাকবে, বিজয় হাসিল করবে, নিজের টার্গেটকে পূরণ করতে পারবে। যারা সরকারি বেসরকারি কর্মচারী, তারা প্রতিনিয়ত কিন্তু টার্গেটের মধ্যে থাকে, যে একটা লক্ষ্য, সেই লক্ষ্যে কিন্তু পৌঁছাতে পারবে এই সময়কালে তুলা রাশি। অতএব নিজের কর্মক্ষেত্রে বিজয় পতাকা দিতে পারবে। কারণ কেতুকে আমাদের বেদে বলা হয় ধ্বজা। ধ্বজা অর্থাৎ পতাকা, যে পতাকার স্থান হচ্ছে সব থেকে উঁচুতে। অর্থাৎ কর্মক্ষেত্রে নিজের বিজয়কে সে অবশ্যই বিজয়ের ঝান্ডা লাগাতে পারবে এই সময়কালে। আনএক্সপেক্টেড অর্থ লাভ হবে নিজের কর্মক্ষেত্রে, কারণ যে নক্ষত্র অবস্থান করছে পূর্বা ফাল্গুনী নক্ষত্র, তার অধিপতি যেরকম রাশির অধিপতি, সেরকম কিন্তু অষ্টম ঘরেরও অধিপতি। আর অষ্টম ঘর থেকে আনএক্সপেক্টেড অর্থ, এই জিনিসটাকেও বোঝাচ্ছে যে বিগত দিনে যারা কোনো রকম সরকারি দিক থেকে প্রবলেমে পড়েছিল, যে সরকারের কোনো এলআইসি বিমা হোক, বা সরকারের বিরুদ্ধে যারা কেস লড়ছিলেন, কেস মোকদ্দমা, এই সমস্ত কাজেও কিন্তু এ সময়কালে বিজয় হাসিল হওয়ার সম্ভাবনা থাকছে। বা কোনো রকম ইন্স্যুরেন্স জনিত কোনো ক্লেম, এলআইসি জনিত কোনো ক্লেমে ভুগছিলেন কাগজপত্রে, সেই সমস্ত
সেটেলমেন্ট হওয়ার প্রবল সম্ভাবনা এই সময়কালে থাকছে। সন্তান যে কর্ম করবে সেই কর্মে বিশেষ উন্নতি থাকছে, অর্থাৎ সন্তানের কর্মে বিশেষ উন্নতি থাকছে। এবং যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকাদের বিবাহ সম্পূর্ণ হচ্ছিল না, সেই বিবাহ কিন্তু এই সময়কালে সম্পূর্ণ হবে। এমন বিবাহ মানে হয় না যে ভিতরে ভিতরে বিয়ে ঠিক হচ্ছে তো ভিতরে ভিতরে যে আবার কেউ বিয়ে ভেঙে দিয়ে চলে আসছে। এবার কিন্তু বিয়ে ঠিকও হবে, দাম্পত্য জীবন দাম্পত্যের পিড়িতে বসতে যাচ্ছে এই তুলা রাশির বহু জাতক জাতিকারা। এবং কেরিয়ারে যথেষ্ট উপার্জন বৃদ্ধি করবে এই সময়কালে, বিভিন্ন দিক থেকে উপার্জন। বিশেষ করে আবার তারা বেশি ইনকামের গ্রোথটা দেখতে পারবে যারা স্ত্রীবর্গীয় ব্যবসার কাজে যুক্ত, যেমন কসমেটিকের ব্যবসা, সুতির কাপড়ের ব্যবসা, রেডিমেড গার্মেন্টের ব্যবসা, এই সমস্ত কাজে, অলংকারের ব্যবসা, এই সমস্ত কাজে সাথে যারা যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে উপকৃত হবে। সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ রয়েছেন, যারা মিডিয়াতে রয়েছেন, কথাবাচক হিসাবে কাজ করছেন, যারা সিনেমা জগতে রয়েছেন, সিনেমা জগতের যে কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই সমস্ত ক্ষেত্রে তুলা রাশি যথেষ্ট জয়ের পতাকা লাগাতে যাচ্ছে, খুবই একটা ভালো। যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারাও বিশেষভাবে প্রভাবিত হবে এই সময়কালে। নিজের কথার দ্বারা, নিজের আকর্ষণ, নিজের ব্যক্তিত্বের দ্বারা সমাজকে আকর্ষিত করতে পারবে, আকর্ষণের পাত্র হবে, কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে এবং তার সাথে প্রমোশনও পাবে এই সময়কালে এই পূর্বা ফাল্গুনী নক্ষত্রে এই কেতুর অবস্থানের ফলে। আকস্মিকভাবে জীবনে পরিবর্তন লক্ষ্য করা যাবে এই সময়কালে, উন্নতির চরম শিখরে উঠবে এই কেতুর এই নক্ষত্র অবস্থান। তবে বিশেষ করে এটাও মনে রাখতে হবে, কেতু যে নক্ষত্রে অবস্থান করছে এই নক্ষত্রে কেতু কিন্তু একটা কি অন্তর্মুখী, রাহু হচ্ছে সবসময় বহির্মুখী আর কেতু কিন্তু অন্তর্মুখী। কেতু থেকে ধর্ম জিনিসটাকেও বোঝা হয়, কারণ গুরুর যে শিষ্য সেই কিন্তু কেতু, কেতুর কিন্তু কোনো দৃষ্টি নাই, কেতুর ধর রয়েছে অন্ধকার, তো গুরুর জ্ঞানের আলোই কিন্তু কেতু দেখতে পায়, যার জন্য গুরুবৎ দৃষ্টি পায় কেতু, কেতু গুরুবৎ দৃষ্টি পায়, যার জন্য কেতু গুরুর দৃষ্টিতে দেখতে পায়। খুবই একটা ভালো সময় হতে যাচ্ছে এই তুলা রাশির ক্ষেত্রে। যোগাযোগের ঘরটা তো খুবই ব্যাপক ঘর, যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি ধনু রাশি, ধনু রাশির উপর কেতুর দৃষ্টি থাকছে, ধনু রাশিকে কেতু নিজের রাশি মনে করে। অতএব যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি, যারা মিডিয়ার কাজে রয়েছেন, সোশ্যাল মিডিয়াতে রয়েছেন, যারা সেলসের কাজে রয়েছেন, কথাবাচক হিসাবে কাজ করছেন, খুবই তাদের জন্য ভালো অবস্থান। যারা এই সমস্ত কাজের চেষ্টা করছেন বহুদিন ধরে, দীর্ঘদিন ধরে ধরাধরি করছেন, তাদের কাজে উন্নতির যোগ রয়েছে, প্রমোশনের যোগ রয়েছে। মাঙ্গলিক কার্য এই সময়কালে বাড়িতে অনুষ্ঠিত হবে, খুবই ভালো সময়। কেতু যে ঘরে অবস্থান করছে তার সপ্তম ঘরই হচ্ছে পঞ্চম ঘর, যে ঘরে আবার রাহু অবস্থান করছে, রাহুর উপর আবার দেবগুরু বৃহস্পতির শুভ নবম দৃষ্টি থাকছে। আর নবম দৃষ্টি থাকে মানে একটা বিশেষ কৃপা লাভ করা, এই নবম দৃষ্টিতে থাকে গুরুর। ওতে খুব ভালো পজিশন, খুবই একটা ভালো সময় এই 250 দিন পেতে যাচ্ছে এই তুলা রাশি, জীবনের সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাবে। তবে এটা ভুললেও চলবে না, কেতু হচ্ছে অন্তর্মুখী, কেতু কিন্তু অন্তর্মুখী, আর রাহু হচ্ছে কি বহির্মুখী। কেতু থেকে আধ্যাত্মিক জিনিসটাকে বেশি বোঝায়। এবং শুক্রদেবের যে অপর একটি রাশি যেটা হচ্ছে বৃষ রাশি, সেটা কিন্তু অষ্টম ঘর, অতএব অষ্টম ঘরেরও কিন্তু এই সময়কালে কেতু প্রভাবিত করবে, আধ্যাত্মিক জীবনটাকেও প্রভাবিত করবে। ঈশ্বরের প্রতি বিশেষ ধ্যান ধারণা এগুলোও কিন্তু উঠে আসবে। এগুলো উঠে আসবে কখন? যখন এগুলো সব ভোগ, এই সমস্ত ভোগের সমাপ্তি হবে তারপর। কেতু তো ভোগ করাবে এই নক্ষত্রে, আকস্মিকভাবে সমস্ত কিছু সুখ ভোগ করাবে, ভৌতিক সুখ দিবে। তারপরে মনে হবে যে কি কোনো সুখই নাই, এগুলো এগুলো সব ভৌতিক সুখ। আসল সুখ তো হচ্ছে তার চরণে, সেই পরমেশ্বরের চরণেই হচ্ছে আসল সুখ, সেইখানটাতে নিজেকে সঁপে দিতে পারলে বাঁচি। এই জিনিসটাও হবে এই সময়কালে, কারণ কেতু থেকে অন্তর জিনিসটাকে দেখা হয়, কেতু থেকে আত্মবিশ্লেষণ জিনিসটাকে দেখা হয়। কেতু হচ্ছে কি জ্বর শিকড় গভীর, অতএব নিজের প্রতি গভীর বিশ্লেষণ, এই জিনিসটাও উঠে আসবে এই সময়কালে। অতএব প্রথমে করাবে ভোগ, তারপরে হয়ে যাবে ভোগী, ঈশ্বরের ভোগী হয়ে যাবে, ঈশ্বরের নাম সাধনায় ধর্মপথে নিজেকে রাখবে। এটাও কিন্তু বুঝাচ্ছে কেতু এই নক্ষত্র অবস্থান। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম এই তুলা রাশি সম্পর্কে। তো এই সময়কালে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। এবং তার সাথে বলবো যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন, গুরুর দীক্ষার প্রয়োজন রয়েছে। এবং তার সাথে বলবো মন্দিরে পাকা কলা দান করবেন, প্রবাহমান জলে কাকদি লেবু, যে লেবুগুলো পেকে গেছে সেই লেবুগুলোকে প্রবাহমান জলে দিবেন, প্রবাহ করবেন। এটা যথেষ্ট ভালো অবস্থান, মানে কেতুর জন্য কেতু আরও যথেষ্ট ভালো ফল দেবে। আর তার সাথে বলবো যাদের জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে অবশ্যই কোনো ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন। আপনারা সবাই ভালো থাকেন। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে অবশ্যই এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে
সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।